অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং 30 ডেজ মাস্টার ক্লাসে সবাইকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের কোর্সের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের কোর্সের 28 ডেজ ক্লাস শুরু হতে যাচ্ছে এবং আমাদের লাস্ট প্রজেক্ট আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি, অর্থাৎ সাবস্টেশন ডিজাইন কীভাবে করতে হয়, অর্থাৎ একটি সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কীভাবে আমরা ড্র করব সেটা আমরা দেখা ট্রাই করছি আজকের ক্লাসে। তো আমাদের সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রামের উপর মোট 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। প্রথম ক্লাসে আমরা দেখব কি ডিফারেন্ট টাইপ অফ ক্যালকুলেশন সম্পর্কে, আমাদের যে ডিভাইসগুলো ইউজ করা হবে সেগুলো কিভাবে ক্যালকুলেট করে আমরা সিলেক্ট করব ডিভাইসগুলো। এবং নেক্সট ক্লাসে আমরা একটা সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্রয়িং করে সেটাকে প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবো। তো আজকের হচ্ছে আমাদের পার্ট 1। আমরা যদি আজকের কন্টেন্ট একবার দেখা ট্রাই করি, অর্থাৎ সাবস্টেশন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ সাবস্টেশন যে প্রজেক্টটি আছে 8 নম্বর প্রজেক্ট, তার ফার্স্ট পার্ট হচ্ছে আমরা স্টার্ট করতে চাচ্ছি আজকে 28 ডেসে, যেখানে আমরা দেখব কিভাবে কেবল এবং ডিভাইসগুলো সিলেক্ট করতে হয় ক্যালকুলেশন করে, এবং পিএফআই কিভাবে সিলেক্ট করতে হয়, এছাড়া এইচটি অ্যান্ড এলটি সুইচ গিয়ার সিলেকশন কীভাবে করতে হয় সেগুলো আমরা দেখব। এইচটি এবং এলটি বলতে যেটা মিন করা হচ্ছে আশা করছি আপনারা বুঝতে পারছেন, যে হাই টেনশন এবং লো টেনশন, অন্য কথা বলা যায় যে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ সুইচ গিয়ার। অর্থাৎ একটি সাবস্টেশনের যে ট্রান্সফরমারের দুইটি সাইড থাকে, একটি হাই ভোল্টেজ সাইড, একটা লো ভোল্টেজ সাইড। তো হাই ভোল্টেজ সাইটের যে সমস্ত ইকুইপমেন্টগুলো থাকে এবং লো ভোল্টেজ সাইটে যে ইকুইপমেন্টগুলো থাকে সেগুলো কীভাবে সিলেক্ট করতে হয় ক্যালকুলেশন করে, সেটা আমরা দেখার ট্রাই করব। তো প্রথমেই আমরা একটু জেনে নিচ্ছি যে কি কি ডিভাইস আসলে ইউজ করা হয়ে থাকে। আমরা আমাদের এই কোর্সের যে 5 নম্বর ক্লাস ছিল, 5th ক্লাস, যেখানে আমরা বিএনবিসির উপর একটা ওভারভিউ দেখেছিলাম এবং কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সঙ্গে পরিচিত হয়েছিলাম। সেখানে কিন্তু আমরা ট্রান্সফরমার, এছাড়া সার্কিট ব্রেকার, এছাড়া লাইটিং অ্যাডাস্টার থেকে শুরু করে অন্যান্য যত সমস্ত ডিভাইস আছে বা মেশিন আছে বা ইকুইপমেন্ট যেগুলো আছে, যেগুলো আমাদের সাবস্টেশন ইউজ করা হয়ে থাকে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা শেষ করে ফেলেছি। তো আজকে সেই পার্ট থেকে আবার আমরা স্টার্ট করব না বিস্তারিতভাবে, বাট আমরা একটু জেনে রাখছি যে আসলে কোন ধরনের ইকুইপমেন্টগুলো ইউজ করা হয় স্পেসিফিকলিভাবে সাবস্টেশনে। সাপোজ আমরা এলটি এবং এইচটি প্যানেল বা এলটি সাইড এবং এসটি সাইড, অর্থাৎ লো ভোল্টেজ সাইড এবং হাই ভোল্টেজ সাইড, দুইটি সাইডই হচ্ছে আমরা এনওয়াইওয়াই কেবল ইউজ করতে পারি। নর্মালি বাসাবাড়ি অথবা ডোমেস্টিক ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ে বা বাসাবাড়িতে আমরা যেই কেবলগুলো ইউজ করে আমাদের ইলেকট্রিক্যাল লাইনগুলো আমরা ড্র করি, সেটা হচ্ছে আমাদের বিওয়াইএ কেবল। তো সেই কেবলগুলো সাধারণত সাবস্টেশনে এটা ইউজ করা যাবে না। সাবস্টেশনে আমরা এনওয়াইওয়াই কেবল ইউজ করব। এমনকি যদি আমরা বেটার সাস্টেইনেবিলিটি চাই আমাদের সাবস্টেশনে, একটা ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের যদি বেটার সাস্টেইনেবিলিটি চাই, তাহলে আমাদের এক্সএলপিই কেবল ইউজ করাটা বেটার, কারণ এই কেবলের সাস্টেইনেবিলিটি অনেক বেশি, অধিক স্থায়িত্বের জন্য আমরা এটা ইউজ করতে পারি। আমরা যদি এনওয়াইওয়াই কেবল ইউজ করি, সেটাও আমাদের স্ট্যান্ডার্ড কোড অনুসারে হবে। বিএনবিসি স্ট্যান্ডার্ডে আমাদেরকে এনওয়াইওয়াই কেবল ইউজ করতে বলা হয়েছে। বাট আমরা যদি সরাসরি আমাদের বিএনবিসি একটু দেখে ফলো করে আসি, সেখানে এই সম্পর্কিত কিছু আলোচনা আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে কানেকশন বিটুইন সাবস্টেশন ট্রান্সফরমার and its LT panel can be established by using NYY underground LT cable. তো সেক্ষেত্রে আমরা NYY কেবল ইউজ করতে পারি। যদি আমরা বেটার পারফর্ম চাই বা বেটার সাস্টেইনেবিলিটি চাই, তাহলে XLP কেবল আমরা ইউজ করব। দেন আমাদের এইচটি প্যানেলে, এইচটি সাইডে বা হাই ভোল্টেজ সাইডে অবশ্যই সার্কিট ব্রেকার হিসেবে আমাদের ভিসিভি সার্কিট ব্রেকার ইউজ করতে হবে, অর্থাৎ ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, যে সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমাদের 5 নম্বর ক্লাসে হয়েছিল। তা আমরা ভিসিভি কি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। যদি আমাদের যেই সাবস্টেশনের ট্রান্সফরমার থাকবে সেটা রেটিং যদি আমাদের 500 কেভি এর উপরে হয়ে থাকে, তাহলে আমরা ভিসিভি ইউজ করব। আর যদি আমাদের 500 কেভি এর নিচে হয়ে থাকে, অর্থাৎ লো ক্যাপাসিটির একটি ট্রান্সফরমার ইউজ করছি লো ক্যাপাসিটির একটি সাবস্টেশনে, তাহলে আমরা এলবিএস অর্থাৎ লোড ব্রেক সুইচ এটা আমরা ইউজ করতে পারি। বাট এমসিবি, এমসিসিবি ওই সমস্ত সার্কিট ব্রেকার অবশ্যই সাবস্টেশন ইউজ করা যাবে না, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো আমাদের সাবস্টেশনের ক্যাপাসিটি সেটা যদি 500 কেভিএ থেকে নিচে হয়ে থাকে, কম হয়ে থাকে, তাহলে আমরা এলবিএস এইটি সার্কিট ব্রেকার বা প্রোটেকশন ডিভাইস হিসেবে ইউজ করতে পারি, জাস্ট লোড ব্রেকিং সুইচ।
আদারওয়াইজ আমাদেরকে বিসিবি ইউজ করতে হবে। এবং বেটার হচ্ছে যে কোনো ক্ষেত্রে আসলে বিসিবি ইউজ করাটাই বেটার। হাই ভোল্টেজ সাইডে আমরা চেষ্টা করবো সবসময় বিসিবি ইউজ করার জন্যই। দেন এমসিসিবি এটা আমাদের লো ভোল্টেজ সাইডে ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ লো ভোল্টেজ সাইডে যেহেতু আমাদের 400 ভোল্টেজ বা 415 ভোল্টের মধ্যে অপারেট হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা এমসিসিবি ইউজ করব। জাস্ট আমাদের মডিউল কেস সার্কিট ব্রেকার, যেটা সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে কিন্তু প্রিভিয়াস ক্লাস বলতে আমাদের 5th ক্লাসে এটা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এবং এই সার্কিট ব্রেকারটা আমরা ইউজ করব যখন আমাদের জাস্ট কারেন্ট রেটিংটা আমাদের যদি লো ভোল্টেজ সাইডে বা এলটি সাইডে কারেন্ট রেটিংটা 1 কিলো আম্পিয়ারের মধ্যে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লো ভোল্টেজ সাইডে আমাদের কেবলের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটার ভ্যালু 1000 আম্পিয়ার বা 1 কিলো আম্পিয়ারের মধ্যে। অন্য কথা বলতে গেলেও জাস্ট 1000 আম্পিয়ার অথবা তার থেকে ছোট ভ্যালুর বা অথবা তার থেকে কম ভ্যালুর কোনো কারেন্ট সেটার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তাহলে আমরা এমসিসিবি ইউজ করতে পারি। বাট সেটার ভ্যালু যদি আমাদের 1000 থেকে বেশি হয়ে যায় তাহলে আমাদের বেটার হচ্ছে এসিবি ইউজ করা, অর্থাৎ ইয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। তো এই দুটি ডিভাইস নিয়েই তো আমাদের 5th ক্লাস আলোচনা হয়েছিল, আমরা আর আলোচনা করছি না। বাট জাস্ট এতটুকু আমরা জেনে রাখছি যে 1 কিলো আম্পিয়ার থেকে যদি লেস দেন হয় তাহলে আমরা এমসিসিবি ইউজ করব। যদি 1 কিলো আম্পিয়ার থেকে বেশি হয়ে যায় আমাদের লাইনের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাবে তাহলে আমরা ইয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার ইউজ করতে পারি বা এসিবি। এবং এই সার্কিট ব্রেকারগুলো কিন্তু অ্যাডজাস্টেবল বা অ্যাডজাস্ট করা যায়। অ্যাডজাস্টেবল কি সেটা আমরা 5th ক্লাস আলোচনা করেছিলাম। দেন আমরা কিছু ডিভাইস দেখা ট্রাই করছি। আমাদের ড্রপ আউট ফিউজ, লাইটিং অ্যারেস্টার, মিটারিং ইকুইপমেন্ট, যেখানে সিটি পিটি এই সংক্রান্ত আলোচনা হয়েছিল আমাদের 5th ক্লাসে, যে সিটি কি আর পিটিকে কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার বা ভোল্টেজ ট্রান্সফরমার, যেটা মিটারিং ইকুইপমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়া এসটি এবং এলটি সার্কিট ব্রেকার, অর্থাৎ এসটিতে আমরা ভিসিবি ইউজ করব এবং এলটিতে আমরা এমসিসিবি অথবা এসিবি ইউজ করব। এবং ট্রান্সফরমার, বাসবার, এটা তো আমরা বিস্তারিত জেনেছিলাম আমাদের 5th ক্লাসে। এবং ক্যাপাসিটর ব্যাংক, এটা সম্পর্কে আমরা জেনেছিলাম আমরা যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট এখানে ইনস্টল করব আমাদের সাবস্টেশনে, তখন আমাদের ক্যাপাসিটর ব্যাংক এটা ইউজ করতে হবে। বাট এইখানে ড্রপ আউট ফিউজ এটা নিয়ে আমাদের 5th ক্লাসে আলোচনা হয়েছিল না, এই একটা ডিভাইস নিয়ে আলোচনা বাকি ছিল। সেটা আমরা এই ড্রপ আউট ফিউজটা হচ্ছে নর্মালি একটা ফিউজের মতোই, বাট এটার ফাংশনালিটি ফিউজের মতোই। যদি কারেন্ট বেশি ফ্লো হয় তাহলে এটা অটোমেটিক এখান থেকে ড্রপ আউট হয়ে যাবে। জাস্ট এটা এখন কানেক্টেড আছে, যখন আমাদের কারেন্ট লেভেলটা বেশি বেড়ে যাবে তখন নর্মাল বাসাবাড়ির যে ফিউজ সেটা জাস্ট পুড়ে যায়, বাট এটা পুড়ে যায়নি, এটা ড্রপ আউট হয়ে যায়, জাস্ট ডিসকানেক্ট হয়ে যায়। তো এই ড্রপ আউট ফেজটা জাস্ট ফিউজ ইউজ করার পারপাসে ইউজ করা হয়ে থাকে। তো এটার ছবি আমরা দেখতে পাচ্ছি। বাট আমাদেরকে এই ডিভাইসগুলো সিলেকশন করার ক্ষেত্রে, অর্থাৎ কত রেটিংয়ের আমরা ডিভাইস সিলেক্ট করব, সেক্ষেত্রে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে। তো ম্যাক্সিমাম ক্যালকুলেশনগুলোই হয়ে থাকে জাস্ট কারেন্ট রেটিংয়ের। অর্থাৎ আমরা যে সার্কিট ব্রেকার সিলেক্ট করব, ড্রপ আউট ফিউজ সিলেক্ট করব, এছাড়া বাসবার সিলেক্ট করব, কেবল সিলেক্ট করব, এই সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে আমাদের এই ইকুইপমেন্টগুলোর মধ্য দিয়ে বা কম্পোনেন্টগুলোর মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো হবে। আমাদের সার্কিটের যে পরিমাণ কত কিলো ওয়াটের লোড আমরা চালাবো সেটার উপর ডিপেন্ড করে জাস্ট কারেন্ট ক্যালকুলেট করে দেখতে হবে যে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে। সেই কারেন্টের উপর ডিপেন্ড করে আমাদের জাস্ট ডিভাইসগুলোর রেটিং আমাদের সিলেক্ট হবে। তো যেহেতু আমাদের কারেন্ট ক্যালকুলেট করতে হবে, সেই কারেন্ট ক্যালকুলেট করার জন্য আমাদের কিছু শর্টকাট মেথড ইউজ করতে হয়। আমরা নর্মাল যেই ইকুয়েশনটা আছে কোনো একটি কিলো ওয়াট থেকে বা পাওয়ার থেকে আমরা কিভাবে জাস্ট কারেন্ট ক্যালকুলেট করব, সেটা হচ্ছে আমাদের যদি পাওয়ার থাকে কিলোওয়াট পাওয়ার, সেটাকে আমরা ভোল্টেজ দিয়ে ডিভাইড করব। 3 ফেজ লাইন হলে অবশ্যই সেখানে √3 থাকবে এবং সাথে পাওয়ার ফ্যাক্টর দিয়েও ডিভাইড করতে হবে, অর্থাৎ কিলোওয়াট এটাকে আমরা ডিভাইড করতে হবে জাস্ট √3, দেন লাইন ভোল্টেজ মাল্টিপ্লাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এবং কিলোওয়াট যদি থাকে সেটাকে ভোল্টেজে কিলোওয়াট থেকে ওয়াটে কনভার্ট করার জন্য উপরে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তো সেটা আমরা আসলে সবাই জানি, বাট সেই ফর্মুলাটা আমরা এখানে আসছি না। বাট আমাদের সাবস্টেশন বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন করার ক্ষেত্রে, শুধু সাবস্টেশন না, যে কোনো ক্ষেত্রে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে খুব ফ্রিকোয়েন্টলি আসলে আমাদের কারেন্ট ক্যালকুলেট করতে হয়। তো সেক্ষেত্রে একটু শর্টকাট কিছু ফর্মুলাগুলো আছে। তো কোন ফর্মুলাটা আসলে কোন ক্ষেত্রে ইউজ করা হবে সেটা আমরা এখানে জাস্ট উল্লেখ করেছি। যদি আমাদের ভোল্টেজ
লো ভোল্টেজ সাইডে আমাদের ভোল্টেজ যদি 3 ফেজ লাইন হয়ে থাকে, 3 ফেজ লাইনে তো আমাদের ভোল্টেজ অবশ্যই 400 ভোল্ট। তো 3 ফেজ লাইনে যখন 400 ভোল্ট ভোল্টেজ সে অপারেট হবে, তো সেই পজিশনে হচ্ছে কারেন্ট বের করার ফর্মুলা হচ্ছে কিলোওয়াট, অর্থাৎ ওই লাইন দিয়ে কত কিলোওয়াট আমাদের লোড অপারেট করা হবে, কত কিলোওয়াট কানেক্টেড আছে আমাদের সেই লোডে, সেই লাইনে, সেই লোডের পাওয়ারটা আমরা এখানে বসাতে হবে কিলোওয়াটে। অবশ্যই পাওয়ারটা আমাদের কিলোওয়াটে থাকবে, ওয়াটে অবশ্যই থাকবে না। তো এটা যদি কিলোওয়াটে থাকে, এটাকে আমরা জাস্ট 1.8 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের কারেন্টে বেরিয়ে আসবে। এবং অবশ্যই সেটা যদি 3 ফেজ লাইন এবং 400 ভোল্টে সেটা অপারেট হয়ে থাকে। আশা করছি আপনারা ক্লিয়ার। জাস্ট পাওয়ারটাকে আমরা 1.8 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আমাদের ক্যালকুলেশন বেরিয়ে আসবে কী পরিমাণ কারেন্ট সেখান দিয়ে যাচ্ছে, এবং সেই কারেন্ট থেকে কারেন্ট আমাদের কেন কোথায় ইউজ করতে হবে সেটা তো আমরা এক্সপ্লেন করেই দিয়েছি। আবার সামনে আমরা আরও দেখবো যখন ডিভাইস সিলেকশন করব, প্রত্যেকটা ক্ষেত্রে আসলে কারেন্টই ক্যালকুলেট করতে হয়। দেন লো ভোল্টেজ সাইডে যদি এটা 3 ফেজের বদলে সিঙ্গেল ফেজ হয়ে থাকে, তাহলে আমাদের তেমন কোনো চেঞ্জ নেই, জাস্ট এই পাওয়ারটা অবশ্যই কিলোওয়াটে থাকবে, এর সঙ্গে আমরা 5.6 মাল্টিপ্লাই করে দিব। অর্থাৎ এটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যেখানে ভোল্টেজ থাকবে 220 ভোল্ট। যদি আমরা জানি যে আমাদের লো ভোল্টেজের এই লাইনটা সিঙ্গেল ফেজ অপারেট হচ্ছে, তাহলে জাস্ট কিলোওয়াটের সঙ্গে এখানে 5.6 মাল্টিপ্লাই করে দিচ্ছি। নেক্সট আমাদের কাজ হচ্ছে এইচটি সাইডে এবং 11 কেভি লাইন যদি হয়ে থাকে, ট্রান্সফরমারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা জানি যে ট্রান্সফরমারের রেটিংটা কিন্তু কিলোওয়াটে হয়ে থাকে না, সেটা কেভিএ তে হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেভিএ মাল্টিপ্লাই একটা নাম্বার দেখা যাচ্ছে। ট্রান্সফরমার যেহেতু কোনো লোড না, এটা কোনো পাওয়ার কনজিউমিং ডিভাইস না, এটা জাস্ট পাওয়ার ট্রান্সফার করে। ট্রান্সফরমার, এটা নামই ট্রান্সফরমার, জাস্ট একটি সার্কিট থেকে আরেকটি সার্কিটে হচ্ছে পাওয়ার ট্রান্সফার করবে। তো যেহেতু এটা কোনো পাওয়ার কনজিউম করছে না, তো সেক্ষেত্রে আমাদের এই ট্রান্সফরমারের রেটিংটা কিন্তু জাস্ট কেভিএতে করা হয়, কিলো ওয়াটে করা হয় না, যেখানে কোনো পাওয়ার ফ্যাক্টর থাকে না। এটা নিয়ে আমরা বিস্তারিত যাচ্ছি না, পাওয়ার ফ্যাক্টর কি সেটা নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে হালকা কিছু আলোচনা করেছিলাম। বাট এটা যেহেতু আমাদের ডিজাইনিং কোর্স, এখানে আমরা জাস্ট থিওরিটিক্যাল আলোচনায় বিস্তারিতভাবে যাচ্ছি না। বাট যতদূর আমরা বুঝতে পারছি ট্রান্সফরমারে, বা যতটুকু আমরা উল্লেখ করছি যে ট্রান্সফরমার যেহেতু কোনো লোড কনজিউমিং ডিভাইস না, এটা অবশ্যই পাওয়ার ফ্যাক্টর, এটা পাওয়ারের সঙ্গে আসলে মাল্টিপ্লাই হবে না, জাস্ট এটা কেভিএ রেটিং হবে বা অ্যাপারেন্ট পাওয়ার এটা রেটিং হবে। তো সেক্ষেত্রে যখন পাওয়ার ফ্যাক্টর থাকবে না, আমাদের ট্রান্সফরমারের যে এইচটি সাইজ বা হাই ভোল্টেজ সাইডে আমরা জানি যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডে আমাদের 11 কেভি লাইন থাকে, এবং লো ভোল্টেজ সাইডে আমাদের 415 ভোল্টেজ লাইন থাকে। তো 11 কেভি লাইনের থেকে বা হাই ভোল্টেজ সাইডে যখন আমরা এই কারেন্ট ক্যালকুলেট করব, তখন আমরা কেভিএ রেটিংটাকে জাস্ট মাল্টিপ্লাই করব 0.05249, জাস্ট এই নাম্বারটিতেই মাল্টিপ্লাই করলে আমাদের কারেন্টটা বেরিয়ে আসবে। অপরদিকে আমরা যখন লো ভোল্টেজ সাইডে বা এলটি সাইডে হচ্ছে আমরা ট্রান্সফরমারের কী পরিমাণ কারেন্ট যাবে, অর্থাৎ ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইডে বা সেকেন্ডারি সাইড, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হলে অবশ্যই সেকেন্ডারি সাইড হবে, সেকেন্ডারি সাইডে আমাদের কী পরিমাণ কারেন্ট ফ্লো হবে সেটা যদি বের করতে চাই, তাহলে জাস্ট কেভিএ এর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব 1.39। তো এভাবে হচ্ছে আমরা কারেন্ট বের করতে পারছি। দেন ট্রান্সফরমারের রেটিং বের করার ফর্মুলা, অর্থাৎ আমরা জানি যে সাপোজ একটি বিল্ডিংয়ের জন্য হচ্ছে আমরা একটা সাবস্টেশন ইনস্টল করব। তো বিল্ডিংয়ের লোডটা আমাদের জানা আছে, লোড কীভাবে ক্যালকুলেট করতে হয় সেই সংক্রান্ত আলোচনা আমাদের 20 নম্বর ক্লাসে হয়েছিল, যেখানে দেখেছিলাম কীভাবে লোড ক্যালকুলেট করতে হয়। তো লোড ক্যালকুলেট করার পরে একটা মাল্টি স্টোরি বিল্ডিং বা একটা নর্মাল একটা বিল্ডিংয়ে লোড ক্যালকুলেট যখন হয়ে গেল, এবং আমরা জানছি যে সেই লোডটা সামথিং কত কিলোওয়াটে, তো কোন একটা কনজিউমারের লোড জানার পর সেখান থেকে আমরা যদি বের করতে যাই মিনিমাম কত রেটিংয়ের ট্রান্সফরমার প্রয়োজন, তাহলে সেটাকে জাস্ট ওই কিলোওয়াটের লোডটাকে জাস্ট আমাদের পাওয়ার ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নর্মালি পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু আমরা 0.8 ধরে থাকি, বাট এটা চেঞ্জ হতে পারে। আমরা যেই কনজিউমারের জাস্ট সাবস্টেশনটা ইনস্টল করছি, সেই কনজিউমারের কি টাইপের লোড উনি ইউজ করছে, উনি যদি অনেক বেশি হাই ইন্ডাকটিভ লোড ইউজ করে থাকে, তাহলে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা কিন্তু আরও কমে যেতে পারে। তো অনেক বেশি হাই ইন্ডাকটিভ লোড ইউজ করলে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা কমে যায়। বাট নর্মালি আমরা 0.8 যদি আমরা জানা থাকে
আমাদের পাওয়ার ফ্যাক্টর কত সেই পাওয়ার ফ্যাক্টর আমরা এখানে বসাবো। তবে নর্মালি 0.8 ধরা হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদি নর্মাল লোড ইউজ করা হয় তাহলে 0.8-এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকে। তাহলে জাস্ট পাওয়ার ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে দিলে আমাদের কেভিএ রেটিংটা চলে আসবে, অর্থাৎ ট্রান্সফরমারের রেটিংটি। তো নেক্সট স্লাইডে যদি আমরা দেখা ট্রাই করি, আমাদেরকে তারপর জানতে হচ্ছে আমাদের যে ট্রান্সফরমার আছে সেই ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডে বা এইচটি সাইডে কারেন্ট ক্যালকুলেটিং কিভাবে করতে হয়। তো এখানে আমরা যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি এটা এক্স্যাক্ট আমাদের সেই যেটাকে বলা হচ্ছে আর্থিং সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে আমরা যে প্রিভিয়াস ক্লাস আর্থিং সিস্টেম ডিজাইন দেখেছিলাম। তো আর্থিং সিস্টেম ডিজাইনিংয়ে কেবল সিলেকশনের ক্ষেত্রে আমরা যখন ট্রান্সফরমারের জন্য কেবল সিলেক্ট করব বা ট্রান্সফরমারের আর্থিংয়ের জন্য কেবল সিলেক্ট করব, তখন যে ফর্মুলাটা ইউজ করেছিলাম এক্স্যাক্ট ওই ফর্মুলাটাই এখানে, শুধু ডিফারেন্স হচ্ছে আমরা এখানে শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেট করার সময় এখানে 100-এর সঙ্গে একটু 10 মাল্টিপ্লাই করে নিচ্ছি, যেহেতু এখানে আমাদের সেফটি ইস্যু আছে। আমরা শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেট করার ক্ষেত্রে জাস্ট 10 দিয়ে একটু মাল্টিপ্লাই করে এক্সট্রা কিছু কারেন্ট কাউন্ট করে নিব, যেহেতু আমাদের সেফটি ইনশিওরের একটি বিষয় আছে। তো এখানে আমরা জাস্ট শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেট করতে হবে। তো এখানে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি জাস্ট ফুল লোড কারেন্ট, এটা তো আমরা বুঝতেই পারছি, এবং জেড বলতে যে পার ইউনিট ইম্পিডেন্স মিন করা হচ্ছে, এটা আমাদের অবশ্যই ট্রান্সফরমারের যে নেমপ্লেট সেখানে লেখা থাকবে আমাদের ইম্পিডেন্স কত। দেন আমাদের কন্ডাক্টরের যে সাইজ বলতে এখানে ক্রস সেকশনাল এরিয়া মিন করা হচ্ছে, কত মিলিমিটার স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়া থাকবে সেটা বের করার জন্য আমাদের এই শর্ট সার্কিট কারেন্ট এটা এখানে এটার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে √/T। টি হচ্ছে আমাদের ফল্ট ক্লিয়ারিং কারেন্ট অথবা শর্ট সার্কিট ক্লিয়ারিং কারেন্ট, যেটার ভ্যালু আমরা ট্রান্সফরমারের রেটিং থেকে দেখে নিব। বাট এটার ভ্যালু সাধারণত 1 থেকে 3 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে যখন আমরা এই জাস্ট ফেজ কেবল সিলেকশন করতে যাব, তখন ফেজ লাইন কেবল সিলেকশন করার ক্ষেত্রে আমরা এটার ভ্যালু 1 থেকে 3 সেকেন্ড পর্যন্ত ধরতে পারি। দেন আমাদের কে এর ভ্যালু যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কে এর ভ্যালু বা কেবলের একটি কনস্ট্যান্ট ভ্যালু বা কেবল ফ্যাক্টর, যেটা আমরা 0.143 ধরতে পারি, সেটা কপার কেবলের ক্ষেত্রে। অবশ্যই সেটা হচ্ছে XLPE কেবল। আমরা যদি NYY কেবল ইউজ করি তাহলে এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ডিফারেন্ট ব্র্যান্ডের কেবলের জন্য আসলে ডিফারেন্ট ভ্যালু হয়ে থাকে। তো XLPE কেবলের জন্য আমরা এই ভ্যালুটা নিব। যদি সেটা হয়ে থাকে কপার কেবল তাহলে এটার ভ্যালু হবে 0.143, এবং যদি হয়ে থাকে অ্যালুমিনিয়াম কেবল তাহলে সেটার ভ্যালু হচ্ছে 0.94, দুঃখিত 0.094। এবং এই ভ্যালুটা থাকবে তখন যখন আমাদের শর্ট সার্কিট কারেন্টটি কিলো আম্পিয়ার রেটিংয়ে থাকবে। যদি আমরা এটা আম্পিয়ার রেটিংয়ে নিই তাহলে কিন্তু এটার সঙ্গে 1000 মাল্টিপ্লাই হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। দেন আমাদেরকে অবশ্যই ক্যালকুলেট করতে হবে ক্যাপাসিটর ব্যাংক, যেহেতু সাবস্টেশনে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান থাকে, তো তার জন্য তো অবশ্যই ক্যাপাসিটর ইউজ করতে হয়। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে কতগুলো ক্যাপাসিটর প্যারালাল কানেক্ট করা থাকে। তো আমাদের জাস্ট পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান সিলেক্ট করার ক্ষেত্রে বা রেটিং ক্যালকুলেট করার ক্ষেত্রে আমাদেরকে ক্যাপাসিটর ব্যাংকের অথবা ক্যাপাসিটরের ক্যাপাসিটি আসলে ক্যালকুলেট করতে হয়, যেটার ভ্যালু থাকে KVAR এ। তো KVAR এ যদি আমরা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ভ্যালু চেক করতে যাই তাহলে আমাদের যে ফর্মুলা ইউজ করতে হবে সেটা হচ্ছে P × 10 থিটা প্রাইম মাইনাস 10 থিটা। এখানে আমরা পাওয়ার ফ্যাক্টর কি সেটা আমরা সবাই জানি, cos থিটা। থিটা হচ্ছে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স, যেটা সম্পর্কে আমরা বিস্তারিত এখন আলোচনা করছি না। প্রিভিয়াস ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছিলাম থিওরিটিক্যাল, বাট ডিজাইন ক্লাসে আমরা আরও বেশি আলোচনা বা আরও ডিপে আসলে যাচ্ছি না। দেন পাওয়ার ফ্যাক্টর যেটার ভ্যালু হচ্ছে cos থিটা, এটার অ্যাপ্রক্সিমেটলি ম্যাক্সিমাম টাইমে নর্মাল লোডের ক্ষেত্রে এটা 0.8 হয়ে থাকে। তো পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু যদি 0.8 হয় তাহলে জাস্ট এখানে যে cos থিটা সমান 0.8, যেখানে থিটা হচ্ছে ফেজ ডিফারেন্স। তো এইখান থেকে যদি আমি থিটা এটার একটি অ্যাঙ্গেল হয়ে থাকে, ফেজ ডিফারেন্স আমরা অ্যাঙ্গেলে প্রকাশ করি, ডিগ্রিতে অথবা রেডিয়ানে প্রকাশ করতে পারি। তো নর্মালি আমরা ডিগ্রিতে যেহেতু কমফোর্টেবল
এটার ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে জাস্ট থিটাকে এই পাশে রেখে আমাদের 0.8 এটাকে কস ইনভার্স ফাংশনে থিটার ভ্যালুটা বের করতে হবে। তো আমরা যদি থিটার ভ্যালু বের করি তাহলে কস ইনভার্স 0.8 সমান সমান 36.87 ডিগ্রি। এটা আসলে ডিগ্রিতে আছে। তো নর্মালি আমাদের কনজিউমারের সাইডে হাই ইন্ডাকটিভ লোড ইউজ করার ক্ষেত্রে জাস্ট ভ্যালুটা এরকম চলে আসতে পারে। আমরা যদি 0.8 জাস্ট ধরে নিই তাহলে ধরতে পারি, বাট আমরা যদি দেখি যে কনজিউমার অনেক হাই ইন্ডাকটিভ লোড ইউজ করছে তো সেক্ষেত্রে আমরা পাওয়ার ফ্যাক্টর এটা মেজার করে নিতে পারবো। পাওয়ার ফ্যাক্টর মেজারমেন্টের ক্ষেত্রে কিছু মিটারিং ইকুইপমেন্ট পাওয়া যায়। তো আমরা জাস্ট মিটারিং ইকুইপমেন্ট দিয়ে জাস্ট পাওয়ার ফ্যাক্টরটা ক্যালকুলেট করে দেখে নিব। যদি আমাদের 0.8 থাকে তাহলে তো আমরা এটাকে বসিয়েই দিলাম, আর যদি অন্য কোনো ভ্যালু থাকে 0.7 বা এর থেকে কম কোনো ভ্যালু থাকে সেটা আমরা এখানে বসিয়ে জাস্ট কস ইনভার্স সেই ভ্যালুটা বসিয়েই আমরা থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এবং এই যে থিটা প্রাইম আমরা ভ্যালুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিজায়ার পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু যতই থাকুক না কেন সেটা আমরা মিনিমাম 0.95 করে ফেলতে হবে। 0.95-এর নিচে আমরা পাওয়ার ফ্যাক্টর ইউজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা যদি পাওয়ার ফ্যাক্টর 0.95 ইউজ করি তাহলে আমরা থিটার প্রাইমের ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে কস ইনভার্স অর্থাৎ ইনভার্স ফাংশন 0.95 যেটা আসে 18 ডিগ্রি। তো আমরা এখান থেকে যেহেতু থিটা এবং থিটার প্রাইমের ভ্যালু পেয়ে যাব, একটা হচ্ছে আমাদের লাইনে থাকবে অর্থাৎ লাইভ লাইনে কি যে পরিমাণ পাওয়ার ফ্যাক্টর থাকবে, আর একটা হচ্ছে আমাদের টার্গেট পাওয়ার ফ্যাক্টর, যেই পাওয়ার ফ্যাক্টর ভ্যালুটা আমরা ইনক্রিজ করতে চাই, পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা যেই ভ্যালুতে ইনক্রিজ করতে চাই সেটা হচ্ছে এটা। দেন আমরা যদি কেভিআর বা ক্যাপাসিটর রেটিং বের করতে চাই, মাঝখানে রেড কালার দিয়ে যে সূত্রটা লেখা আছে বা ফর্মুলাটা, এটা হচ্ছে আমাদের কেভিআর বের করার ফর্মুলা। এটা পি বলতে আমাদের জাস্ট পাওয়ার ইন্ডিকেট করা হচ্ছে অর্থাৎ লোডের সঙ্গে কানেক্টেড পাওয়ার, যেটা কিলোওয়াটে থাকবে। অবশ্যই কিলোওয়াট ছাড়াও আমরা যদি ওয়াটে দিই তাহলে আমাদের ক্যালকুলেট ভ্যালুটা কেভিআর এ না এসে আমাদের ভিএআর এ থাকবে, অর্থাৎ ভোল্টেজ অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভিটি বা ভোল্টেজ অ্যাম্পিয়ার রিঅ্যাক্টেন্স। তো আমাদের জাস্ট পাওয়ারটাকে মাল্টিপ্লাই করতে হবে 10 থেটা প্রাইম মাইনাস 10 থেটা, জাস্ট দুইটি অ্যাঙ্গেলকে 10 থেটার মধ্যে বসিয়ে আমরা মাইনাস করে দিব, যেই ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের কেভিআর ভ্যালু। তো এখানে কিছু ক্যালকুলেশনগুলো আমরা যতক্ষণ দেখলাম, আমরা যদি একটা এক্সেল শিটে দেখে আসি এই ভ্যালুগুলো আমরা কীভাবে ক্যালকুলেট করব, তাহলে আমরা শুরুতে চলে যাচ্ছি আমাদের সাবস্টেশন ডিজাইনের জন্য যেই এক্সেল শিটটা, এটা সাইজ অনেক ছোট দেখা যাচ্ছে। আমরা যদি একটু এটাকে ইনক্রিজ করি, বড় করার ট্রাই করি, একটু জুম করে, আচ্ছা এটা জুম করার জন্য জাস্ট এখান থেকে আমরা জুম করে নিলাম। তো এটা আমরা দেখতে পাচ্ছি টোটাল লোড কি পরিমাণ লোড আসলে কানেক্টেড থাকবে আমাদের সাবস্টেশনে, সেটা ধরে নিচ্ছে আমাদের 400 কিলোওয়াট। তো 400 কিলোওয়াট এটার থেকে যদি আমরা ট্রান্সফরমার রেটিং বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে দেখতে পাচ্ছি C18, অর্থাৎ C18 হচ্ছে আমাদের এই সেলটা যেখানে আমাদের টোটাল কানেক্টেড লোড দেখা যাচ্ছে। এই কানেক্টেড লোডটাকে আমরা ডিভাইড করছি 0.8 দিয়ে, অর্থাৎ যেটা পাওয়ার ফ্যাক্টর আমরা ধরে নিচ্ছি। এটা ভ্যালু চাইলে আমরা চেঞ্জ করে নিতে পারি, যদি পাওয়ার ফ্যাক্টর ভ্যালু চেঞ্জ হয় এটা চেঞ্জ করে আমাদের ট্রান্সফরমারের রেটিংটা কেভিএতে এখানে দেখতে পাচ্ছি। দেন আমাদেরকে বের করতে হবে এইচটি কারেন্ট। তো এইচটি কারেন্ট বের করার জন্য অবশ্যই যেহেতু আমাদের কেভিএ রেটিং যেটা আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফরমারের রেটিং, সেটাকে যদি আমরা জাস্ট 0.05249 অর্থাৎ সেই শর্টকাট ফর্মুলা দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এই কারেন্ট রেটিংটা চলে আসলো। এটা অবশ্যই আম্পিয়ারে দেখতে পাচ্ছি, কিলো আম্পিয়ারে না। তো আম্পিয়ারে দেখতে পাচ্ছি 26 আম্পিয়ার। যেহেতু আমাদের এইচটি সাইড বা হাই ভোল্টেজ সাইড সেখানে আমাদের কারেন্টের রেটিংটি একটু কম থাকে। দেন এখান থেকে যদি আমরা শর্ট সার্কিট কারেন্ট বের করতে চাই তাহলে আমরা সেই ফর্মুলাটা ইউজ করব, যেখানে আমরা আমাদের ফুল লোড কারেন্ট, এখানে যে ফুল লোড কারেন্ট ছিল সেই ফুল লোড কারেন্টটা আমরা মাল্টিপ্লাই করছি 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, কারণ আমাদের এখানে পার ইউনিট ইম্পিডেন্স এটা যেহেতু পার্সেন্টেজে আছে সেই কারণে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এবং এক্সট্রা সেফটির জন্য আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করব, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পার ইউনিট ইম্পিডেন্সটা। এটা আমরা দেখতে পাচ্ছি E18 হচ্ছে আমাদের জাস্ট এই যে সেলটা দেখতে পাচ্ছি যেখানে 6 আছে সেই ভ্যালুটা আমরা এখন আপাতত 6 ধরে নিচ্ছি, বাট অ্যাকচুয়াল ভ্যালুটা আমাদের ট্রান্সফরমারের যে নেম প্লেট সেই নেম প্লেটে দেওয়া থাকবে। দেন হচ্ছে আমাদের ক্লিয়ারেন্স টাইম, সেটা আমরা 3 সেকেন্ড ধরে নিচ্ছি। তো এই অবস্থায়
আমরা যে শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেট করছি সেখানে আমরা দেখতে পেলাম যে শর্ট সার্কিট কারেন্টটা আমরা স্লাইডে যে ফর্মুলাটা দেখেছিলাম, এখানে যে ফর্মুলা দেখেছিলাম জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমাদের শর্ট সার্কিট কারেন্টটা বের করা হয়েছে আমাদের এই এক্সেল শিটে। দেন পরে আমরা দেখতে পাচ্ছি কেবলের সাইজ এসটি সাইডে সেটা মিলিমিটার স্কোয়ারে ক্যালকুলেট করা হয়েছে। এখানেও জাস্ট এমন কিছুই না, আমাদের জাস্ট C21 হচ্ছে আমাদের জাস্ট এই যে দেখতে পাচ্ছি C21 আমাদের শর্ট সার্কিট কারেন্ট, সেই শর্ট সার্কিট কারেন্ট আমরা মাল্টিপ্লাই করছি √3 দিয়ে, অর্থাৎ আমাদের ক্লিয়ারেন্স টাইম হচ্ছে √3 দুঃখিত 3 সেটা √3, দেন ডিভাইড করা হবে আমাদের যে কেবল ফ্যাক্টর দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি 143 দেখা যাচ্ছে, বাট আমরা যখন এটা স্লাইডে দেখেছিলাম এটা 0.143। তো এবং এটাকে তো আমি বলে রেখেছিলাম যে এটা শুধুমাত্র কিলো আম্পিয়ার রেটিংয়ের ক্ষেত্রে, কারেন্টটা যখন আমাদের কিলো আম্পিয়ার রেটিংয়ে থাকবে তখন এই ফর্মুলাটা ইউজ করা হবে। বাট এখানে আমরা যে ফর্মুলাটা যে কারেন্ট ইউজ করেছি সেই কারেন্টটা কিন্তু কিলো আম্পিয়ার রেটিংয়ে না, এটা জাস্ট আম্পিয়ার রেটিং আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এসটি কারেন্ট এবং শর্ট সার্কিট কারেন্ট দুটি হচ্ছে আমাদের আম্পিয়ার রেটিংয়ে। তো সেক্ষেত্রে আমাদের এই যে কেবল ফ্যাক্টর সেটার সঙ্গে আমাদের 100 মাল্টিপ্লাই হবে, 100 মাল্টিপ্লাই হওয়ার পর এখানে জাস্ট ভ্যালুটা আসলো 52.98 মিলিমিটার স্কোয়ার, অর্থাৎ আমরা 52.9 বলতে আসলে 53 RM কেবল মিন করা হচ্ছে। তো 53 RM কেবল যদি না পাওয়া যায় তাহলে আমাদের 70 RM কেবল ইউজ করতে হবে। তো আমরা যদি স্লাইড থেকে একটু দেখে আসি, কিছুদিন আগে যে ক্লাসগুলো হয়েছিল সেখানে আমরা কেবল সিলেকশনের ব্যাপারে একটি ডাটা শেয়ার করেছিলাম। এগুলো আমাদের কেবলের ক্লাস ছিল, এই যেটা আমরা দেখছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের 50 RM কেবলের পর কিন্তু 70 RM কেবল চলে গেছে। তো 55 বা 52 বা 53 RM কেবল এগুলো অ্যাভেলেবেল না। তো যেহেতু আমাদের এটা 50 ক্রস করে ফেলেছে, আমাদের 70 RM কেবল অবশ্যই ইউজ করতে হবে এখানে। তো এইগুলো কিভাবে আসলে বের করতে হয় সেগুলো আশা করছি আপনাদের ধারণা ক্লিয়ার আছে। আমাদের 70 RM কেবল ইউজ করতে হবে এবং সার্কিট ব্রেকার, দুঃখিত এটা হচ্ছে সিটি ইন এইচটি কেবল অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার। এটা যদি আমরা দেখা ট্রাই করি জাস্ট আমাদের C20 অর্থাৎ C20 হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছি এইচটি কারেন্ট, এটা হচ্ছে আমাদের C20 ভ্যালু। এটার সঙ্গে আমরা 1.25 মাল্টিপ্লাই করেছি, এটা সেফটি ফ্যাক্টর পারপাসে অর্থাৎ এনএফএ রুলস অনুসারে আমরা সেফটি ফ্যাক্টর হিসেবে বা রিস্ক ফ্যাক্টর হিসেবে যে 25% আমরা বেশি নিব সেই ভ্যালুটা এখানে ক্যালকুলেট করা হচ্ছে। 1.25 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা যেই কারেন্টের ভ্যালুটা পাচ্ছি সেটা দিয়ে আমরা সেট করব হচ্ছে আমাদের সিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার। তো নর্মালি এখানে 32 বা 33 পাওয়া যাচ্ছে, এই রেটিংয়ের সিটি সাধারণত অ্যাভেলেবেল থাকে না। যদি না থাকে তাহলে আমরা জাস্ট 40 আম্পিয়ার বা যেই ভ্যালুই থাকে না কেন সেই 40 আম্পিয়ার 40/5 আম্পিয়ার কারেন্ট হচ্ছে আমরা সার্কিট ট্রান্সফরমার বা কারেন্ট ট্রান্সফরমার আমরা খুঁজে বের করব। সাধারণত কারেন্ট ট্রান্সফরমারের ফাংশনালিটি কী সেটা তো আপনারা বুঝতেই পারছেন, জাস্ট কারেন্টটাকে লো করে ফেলা। তো লো সাইডে যেই লো কারেন্টটা আমাদের মিটারিং ইকুইপমেন্টে যাবে সেটা সবসময় 5 আম্পিয়ার হয়ে থাকে। সাধারণত যে কোনো হাই কারেন্টকেই সিটি হচ্ছে 5 আম্পিয়ারে কনভার্ট করে ফেলে। তো এক্ষেত্রে 32 যেহেতু আছে আমরা 40/5 আমরা যদি এখানে লেখা ট্রাই করি 40/5 আম্পিয়ার রেটিংয়ের কিছু সার্কিট ব্রেকার আমাদের ইউজ করতে হবে। দুঃখিত সার্কিট ব্রেকার না, কারেন্ট ট্রান্সফরমার সিটি আমাদের ইউজ করতে হবে। বাট পিটির ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে সেই ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে আমাদের। পিটির তেমন ইউজ করার কিছু নেই। আমাদের হাই ভোল্টেজ সাইডে আমাদের ভোল্টেজ সবসময় ফিক্স, সেটা 11 কেভি এবং লো ভোল্টেজ সাইডে সেটা 400 ভোল্টেজ। তো অবশ্যই আমরা হাই ভোল্টেজ সাইডে 11/5 ভোল্ট, দুঃখিত সেখানে আসলে 5 ভোল্ট ইউজ করা হয়ে থাকে না, সেটা 100 ভোল্ট ইউজ করা হয়ে থাকে। তো অবশ্যই আমরা হাই এইচটি সাইডে 11 কিলো ভোল্টেজের বা 11 কিলো ভোল্টেজের একটি পটেনশিয়াল ট্রান্সফরমার ইউজ করবো। এটা ফিক্সড, এটা চেঞ্জ হয় না সাধারণত, যেহেতু ভোল্টেজ আমাদের ফিক্স সেক্ষেত্রে আমাদের পটেনশিয়াল ট্রান্সফরমার বা ভোল্টেজ ট্রান্সফরমার রেটিংও আমাদের ফিক্সড।
দেন এখানে এলটি সাইটের কারেন্ট আমাদেরকে বের করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে C19 বলতে হচ্ছে আমাদের এই যে ট্রান্সফরমার রেটিংয়ের যেই পাওয়ারটা আছে অ্যাপারেন্ট পাওয়ার, সেই 500 কেভিএ এটাকে আমরা মাল্টিপ্লাই করছি 1.39 দিয়ে। জাস্ট 1.39 দিলে আমাদের লো ভোল্টেজ সাইডে 400 ভোল্টেজ যেখানে অপারেট করা হচ্ছে সেই লো ভোল্টেজ সাইডে আমাদের কারেন্ট বেরিয়ে আসবে। যেহেতু লো ভোল্টেজ সাইডে আমাদের ভোল্টেজ কমে যায়, সেক্ষেত্রে কারেন্টের পরিমাণটা ভ্যালুটা একটু বেড়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছি এলটি কারেন্ট উইথ আর এফ অর্থাৎ রিস্ক ফ্যাক্টর, সেটাও এম্পিয়ারে। এটাকে আমরা 1.25 দিয়ে মাল্টিপ্লাই করছি অর্থাৎ রিস্ক ফ্যাক্টর বা সেফটি ফ্যাক্টরের জন্য। জাস্ট এই ভ্যালুটাকে আমরা 1.25 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো সার্কিট ব্রেকার যখন আমরা সিলেক্ট করব লো ভোল্টেজ সাইডে, তখন আমরা এই রেটিংয়ের সার্কিট ব্রেকার সিলেক্ট করব। দেখবো যে আমাদের 468 আম্পিয়ারের কোনো দুঃখিত 868 আম্পিয়ারের কোনো সার্কিট ব্রেকার অ্যাভেলেবেল আছে কিনা বা এমসিসিবি আছে কিনা। যদি না থাকে তাহলে এটার কাছাকাছি এই ভ্যালু থেকে হাই কাছাকাছি যেই ভ্যালুটা আছে সেটা আমরা জাস্ট সিলেক্ট করব। এবং অবশ্যই এটার ভ্যালু যদি আমাদের বা সার্কিট ব্রেকারের কারেন্ট রেটিংটা যদি বেশি হয়ে থাকে তাহলে আমরা অ্যাডজাস্ট করে রাখবো। জাস্ট এই কারেন্টের যে রেটিং আছে সেটার কাছাকাছি একটা ভ্যালুতে। তো অ্যাডজাস্ট কীভাবে করতে হয় সেটা তো আমরা 5th ক্লাসে আলোচনা করেছি, যে আমাদের সার্কিট ব্রেকার এমসিসিবি এবং এয়ার প্লাস সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা কারেন্ট রেটিংটা অ্যাডজাস্ট করতে পারি। সাপোজ আমরা যে এখান থেকে 100 আম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার সিলেক্ট করি, তো সেক্ষেত্রে 100 আম্পিয়ারের সার্কিট ব্রেকার সিলেক্ট করলে আমাদের হাই, ম্যাক্সিমাম এবং মিনিমাম, মিডিয়াম এবং ম্যাক্সিমাম 3টি পয়েন্ট আমরা যা সিলেক্ট করতে পারি। যেখানে আমরা চাইলে সার্কিট ব্রেকারটাকে 100 আম্পিয়ার যদি ম্যাক্সিমামে সিলেক্ট করতে চাই 100 আম্পিয়ারেও অপারেট করতে পারি। আবার যদি মিডিয়াম সিলেক্ট করতে চাই তাহলে 70 আম্পিয়ারও অপারেট করতে পারি, অথবা মিনিমামেও সেখানে 50 আম্পিয়ারও অপারেট করা যায়, এরকম অপশন আছে। অথবা অনেক সার্কিট ব্রেকারে আমাদের 0.9, 0.8, 0.7, 0.5 এরকম মাল্টিপল ভ্যালু থাকে। অর্থাৎ সার্কিট ব্রেকারের যে রেটিংটা সেটা যদি আমরা অ্যাডজাস্ট করে কমিয়ে রাখতে পারি। এটা কমিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি আমাদের স্পেসিফিক রেটিংয়ের যদি অনেক বেশি হাই রেটিংয়ের একটি সার্কিট ব্রেকার ইউজ করি, তাহলে দেখা যাবে যে আমাদের ইকুইপমেন্ট বা মেশিনের ভেতর দিয়ে হাই কারেন্ট ফ্লো হলেও সার্কিট ব্রেকার সেগুলো ট্রিপ করছে না। তো সেক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সার্কিট ব্রেকারগুলো যেন ট্রিপ করে। সে উদ্দেশ্যে আমরা হাই রেটিংয়ের সার্কিট ব্রেকার সিলেক্ট করলেও সেটাকে অ্যাডজাস্ট করে আমরা ভোল্টেজ রেটিং বা কারেন্ট রেটিংটা কমিয়ে রাখবো, যেন যদি স্পেসিফিক কোনো কারেন্ট লেভেলের থেকে হাই লেভেল চলে যায় বা যেই মেশিনগুলো আমরা অপারেট করছি তার নর্মাল রেটিং থেকে যদি হাই হয়ে যায় তাহলে যেন সার্কিট ব্রেকার ট্রিপ করে। দেন আমাদের সার্কিট ব্রেকার তো এটা তো আমরা বললামই কত, এই রেটিং অনুসারে আমরা সার্কিট ব্রেকার সিলেক্ট করবো সেফটি ফ্যাক্টর মাল্টিপ্লাই করার প্রেক্ষিতে জাস্ট এলটি সাইডে। ড্রপ আউট ফি সেটা তো অবশ্যই আমাদের এইচটি সাইডে থাকবে। তো এইচটি সাইড যে আমরা এটা দেখতে পাচ্ছি এটার সঙ্গে অবশ্যই আমাদের সেফটি ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হবে, সেটা আমি করতে ভুলে গিয়েছি। এটা আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম 1.25। এখানে আমাদের কেবল সাইজের ক্ষেত্রে যেই কারেন্ট দুঃখিত সিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার সিলেকশনের ক্ষেত্রে যেই কারেন্ট আমরা ক্যালকুলেট করছিলাম, ড্রপ আউট ফিউজের ক্ষেত্রে আমরা সেম কারেন্টই ক্যালকুলেট করছি। এবং কারেন্ট ট্রান্সফরমার হচ্ছে আমাদের এলটি সাইডে, এটা আমরা যে এলটি সাইডে যেই কারেন্ট আমরা ক্যালকুলেট করছি তার সঙ্গে সেফটি ফ্যাক্টর মাল্টিপ্লাই করে যেই ভ্যালুটা আসছে একদম সেই ভ্যালুটাই হচ্ছে আমরা এখানে ইউজ করছি। দেন কেবল সিলেকশনের ক্ষেত্রে আমরা আরেকটি ডিফারেন্ট ভ্যালু দেখতে পাচ্ছি। আমরা যদি সেলটা এখানে চেক করে দেখতে পাচ্ছি আমাদের C28 অর্থাৎ C28 হচ্ছে আমাদের এই যে সেলটা আমাদের সি এবং 28 অর্থাৎ সিটিতে যে পরিমাণ কারেন্ট আছে আমাদের এলটি সাইডে সেফটি ফ্যাক্টর মাল্টিপ্লাই করার পর বা সার্কিট ব্রেকার এলটি সাইডে সার্কিট ব্রেকার সিলেকশন করার পর আমাদেরকে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। অর্থাৎ সার্কিট ব্রেকারের রেটিং যত থাকবে তার থেকে এক্সট্রা 20% ভ্যালু আমরা বাড়িয়ে নিব কেবল সিলেকশনের ক্ষেত্রে। অবশ্যই এটা সেফটি পারপাস ইউজ করা হয়, কারণ আমরা যদি সার্কিট ব্রেকারটা স্পেসিফিক একটা ভ্যালুতে সেট করে রাখি তাহলে একজ্যাক্ট ওই ভ্যালুতে আসার সঙ্গে সঙ্গে যে আসলে সার্কিট ব্রেকার ট্রিপ করবে ব্যাপারটি কিন্তু সেরকম না। কারণ সার্কিট ব্রেকার যে রেটিং থাকে ম্যাক্সিমাম যে ভ্যালু কারেন্ট রেটিং থাকে সেটা যদি পাস করে ফেলে
যদি একদম হাই কারেন্ট পাস করে শর্ট সার্কিটের মতো, তাহলে সঙ্গে সঙ্গে সার্কিট ব্রেকার ট্রিপ করে। বাট যদি ম্যাক্সিমাম ভ্যালুটা ক্রস করে, সামান্য কিছু ক্রস করে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আসলে সার্কিট ব্রেকার ট্রিপ করে থাকে না। সার্কিট ব্রেকার ট্রিপ করতে কিছুটা সময় নেই। তো ওই সময় নিতে সার্কিট ব্রেকার ট্রিপ করতে যদি দেরি হয়ে থাকে, তাহলে আমাদের কেবলটা জাস্ট পুড়ে যেতে পারে। অর্থাৎ সার্কিট ব্রেকার যত ইজিলি ট্রিপ করে, যত কম সময়ে ট্রিপ করে, তার থেকে কম সময়ে আমাদের কেবলটা পুড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা 20% রেটিং আমাদের বাড়িয়ে নিতে হবে যখন আমরা কেবল সিলেক্ট করব। দেন পার ইউনিট ইম্পিডেন্স, এগুলো তো আমাদের নেমপ্লেটেই থাকবে, ট্রান্সফরমারের নেমপ্লেটে, এবং ক্লিয়ারেন্স টাইম, যেগুলো আমরা এই শর্ট সার্কিট এবং কেবল সাইজ ক্যালকুলেট করার ক্ষেত্রে ইউজ করেছি, এবং কেবল ফ্যাক্টর এগুলো থাকলো। দেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু সেটা আমরা 0.8 ধরে নিয়েছি। আমরা যদি এই ভ্যালুগুলো চেঞ্জ করি এখান থেকে, সাপোজ এটা আমরা চেঞ্জ করে দিলাম 0.7, এন্টার প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু আমাদের এই কেভিআর এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এটাগুলোকে 0.8 রেখে দিচ্ছি। তো এখানে থেটার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 0.8 দিলে, 0.8 যদি পাওয়ার ফ্যাক্টর ইউজ করি, তাহলে থেটার ভ্যালু আসছে 36.86 ডিগ্রি বা 87 ডিগ্রি। আর ডিজায়ার্ড পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ যেই পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুতে আমরা উন্নীত করতে চাই, বা আমরা যেই ভ্যালুতে পাওয়ার ফ্যাক্টরটাকে আপডেট করতে চাই, সেটা হচ্ছে 0.95, এবং এর ক্ষেত্রে আমাদের থেটার প্রাইমের ভ্যালু আসছে 18.2 ডিগ্রির মতো। এবং এই অবস্থায় হচ্ছে আমাদের যে কেভিএর ইউজ করতে হবে বা ক্যাপাসিটর ব্যাংক ইউজ করতে হবে, তার ক্যাপাসিটি হচ্ছে আমাদের 1.29 কেভিএআর। তো জাস্ট আমরা যেই ক্যাপাসিটর ইউজ করব, সেই ক্যাপাসিটর টোটাল ক্যাপাসিটেন্স হবে হচ্ছে এত কেভিএআর, এবং জাস্ট এর সঙ্গে ম্যাচ করে আমরা আমাদের মার্কেটে কি কত ক্যাপাসিটরগুলো আছে সেগুলো চেক করে, এগুলোর সঙ্গে ব্যালেন্স করে আমরা জাস্ট ইউজ করব। তো আশা করছি ক্যালকুলেশনের পার্টটুকু আপনারা ক্লিয়ার। বাট আগামীকাল হচ্ছে আমাদের সাবস্টেশন ড্রয়িং স্টার্ট হয়ে যাবে, বাট সেক্ষেত্রে আমাদের কি একটু দেখে নিতে হবে আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে। আমরা যদি স্লাইডে ফিরে যাই, যেখানে আমরা ছিলাম, ক্যালকুলেশন পার্টটুকু আমরা দেখে ফেললাম। ওকে, এখানে আমরা ছিলাম ক্যালকুলেশন পার্টে, জাস্ট পাওয়ার ফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট প্লান্টের ক্যালকুলেশনে আমরা ছিলাম। দেন এখান থেকে আমরা দেখব যে সাবস্টেশন ইনস্টলের ক্ষেত্রে আমাদের ট্রান্সফরমারের সাইজ অনুসারে আমাদের সাবস্টেশনের রুম এবং আমাদের ট্রান্সফরমারের রুম এবং সাবস্টেশন বা জেনারেটরের রুমের ডাইমেনশনটা কেমন হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। যদি আমাদের ট্রান্সফরমারের ক্যাপাসিটি 150 কেভিএ হয়ে থাকে, তাহলে আমাদের ট্রান্সফরমারের যে রুম থাকবে সেই রুমটা হচ্ছে 12 মিটার স্কোয়ারে ইউজ করতে হবে। এটা কিন্তু বিএনবিসি থেকে নেওয়া হয়েছে। আমরা একটু পরে বিএনবিসির যে পিডিএফ ভার্সনটা আছে সেটা ওপেন করব। দেন যদি আমাদের ট্রান্সফরমারের রেটিং 250 কেভিএ হয়ে থাকে, তাহলে আমাদের এরিয়াটা নিতে হবে 13 মিটার স্কোয়ারের, এবং আমাদের টোটাল সাবস্টেশনের এরিয়া, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের জন্য যে রুম আমরা বরাদ্দ করছি সেই রুমের এরিয়া, বা টোটাল সাবস্টেশনের যে এরিয়া থাকবে, যেখানে আমাদের ট্রান্সফরমারের সঙ্গে আরও HT-LT প্যানেল থাকবে, এছাড়া জেনারেটরও থাকতে পারে। যদি আমরা জেনারেটর ইউজ করি, তাহলে টোটাল এরিয়া হচ্ছে আমাদের 45 মিটার স্কোয়ার, এবং 250 কেভিএর ক্ষেত্রে হচ্ছে আমাদের 48 মিটার স্কোয়ার। অর্থাৎ এই ডাটাটা আমরা বুঝতেই পারছি, এটা বিএনবিসিতে দেওয়া আছে আমাদের কত কেভিএ রেটিংয়ের ট্রান্সফরমার ইউজ করলে আমাদের ট্রান্সফরমারের রুমের এরিয়া কত হবে এবং পুরো সাবস্টেশনের এরিয়াটা কত হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই এরিয়া বরাদ্দ রেখে হচ্ছে আমরা ট্রান্সফরমার প্ল্যান করব, বা আমাদের যে সাবস্টেশন ড্রয়িং আছে সেটার প্ল্যান আমরা করব লেআউট ড্রয়িংয়ের ক্ষেত্রে। আচ্ছা, এটা ছিল। আরও কিছু ইনফরমেশন হচ্ছে আমাদের বিএনবিসি থেকে জানতে হবে। সেক্ষেত্রে আমরা যদি বিএনবিসিটা ওপেন করি, এই যে এখানে আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি, আমাদের টেবিল নাম্বার 8.1.23, যেটা রিকমেন্ড করা হচ্ছে কি পরিমাণ এরিয়া প্রয়োজন আমাদের ট্রান্সফরমার এবং সাবস্টেশনের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। তো জাস্ট এটাকেই আমরা ওই স্লাইডে বসিয়েছিলাম। তো আমরা যদি একটু শুরু থেকে দেখার ট্রাই করি, কখন হচ্ছে আমাদের একটি সাবস্টেশন ইনস্টল করা প্রয়োজন। তো আমাদের এই বিএনবিসি থেকে বলা হচ্ছে আমাদের একটি 11 কেভি বাই 0.4 কেভি একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আমাদের ইউজ করতে হবে যখন কোনো একটি বিল্ডিংয়ের বা কনজিউমারের
লোডের পরিমাণ 50 কিলোওয়াট ক্রস করে ফেলবে। যদি কনজিউমারের লোডের পরিমাণ 50 কিলোওয়াট ক্রস করে ফেলে তাহলে সেখানে আমাদের এই একটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সেখানে ইনস্টল করতে হবে। এবং রেটিং ক্যালকুলেট করার ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাটলিস্ট 80%, আমরা দেখতে পাচ্ছি লোড ফ্যাক্টর অ্যাটলিস্ট 80% শ্যাল বি অ্যাপ্লাইড টু দ্য এস্টাবলিশড লোড অফ বিল্ডিং। অর্থাৎ আমরা 20% এক্সট্রা লোড আমরা নিয়ে থাকবো সেফটি এনশিওর করার জন্য। অর্থাৎ যেহেতু আমরা বুঝতেই পারছি যে আজকে আমাদের বিল্ডিংয়ের যতগুলো লোড আছে, আজ থেকে 2-1 বছর পর অবশ্যই সেই লোডের পরিমাণ বাড়তে পারে। তো লোডের পরিমাণ যেহেতু বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা 20% হাতে রেখে আমাদের ট্রান্সফরমার ইনস্টল করতে হবে। যা আছে তার থেকে এক্সট্রা 20% আমরা হাতে রেখে ইনস্টল করব। তো লোকেশন অফ ইলেকট্রিক্যাল সাবস্টেশন, আমরা এখানে জাস্ট ওই কিছু বাংলা কথাবার্তা বলা আছে, অর্থাৎ সাবস্টেশনের লোকেশনটা কোথায় হবে, আমরা কি গ্রাউন্ড ফ্লোরে ইউজ করব নাকি আলাদা সেপারেট বিল্ডিং হলে ভালো হয়। এছাড়া এমন এরিয়া এটা ইনস্টল করতে হবে যেখানে আমাদের ফ্ল্যাট বন্যার সময় আমাদের পানি সাবস্টেশনের রুমে প্রবেশ করতে না পারে, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে ট্রান্সফরমারটাকে বের করা এবং ঢুকানোর জন্য পর্যাপ্ত পরিমাণে কমিউনিকেশন বা স্পেস থাকতে হবে, যেন আমরা ইজিলি সেটাকে বের করতে পারি এবং প্রবেশ করাতে পারি। অর্থাৎ ট্রান্সফরমার মেনটেনেন্স করার ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা থাকতে হবে। এই সমস্ত কথাগুলো এখানে বলা হয়েছে, যে লোকেশন অফ ইলেকট্রিক্যাল সাবস্টেশন কোথায় ইউজ করব এবং কোন লেভেলে ইউজ করতে হবে যাতে বন্যার পানি সেখানে প্রবেশ না করে। এছাড়া এখানেও কিছু ইনস্ট্রাকশন বলা হচ্ছে, যে নাম্বার অফ নো অবজেকশন সার্টিফিকেট স্টেটিং দ্য সাবস্টেশন সেভ বাই দ্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট। অর্থাৎ অবশ্যই আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে যে আমরা যেই পজিশনে সাবস্টেশনটা ইনস্টল করতে যাচ্ছি সেই পজিশনে আমাদের সাবস্টেশন ইনস্টল করলে এই সিভিল ডিফেন্সের পক্ষ থেকে কোনো আপত্তি সেখানে নেই, বা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তারা দেখছে যে তারা চেক করে দেখবেন অবশ্যই যে আমাদের এরিয়াটা নিরাপদ আছে কিনা। দেন এখানে কিছু ক্যালকুলেশন ছাড়া কিছু নর্মাল কথাবার্তা বলা হয়েছে কমন সেন্স দিয়ে, এগুলো আমরা পড়ে নিতে পারবো। দেন এখানে আরেকটা রিকোয়ারমেন্ট এখানে ইনশিওর করা হয়েছে যে আমাদের সাবস্টেশনের হাইট কত হবে, সেটা হচ্ছে 3 মিটার থেকে 3.6 মিটার পর্যন্ত হতে পারে, ডিপেন্ডিং অন ট্রান্সফরমার সাইজ। যদি আমাদের লো ক্যাপাসিটি ট্রান্সফরমার হয়ে থাকে সেটা সর্বনিম্ন আমরা 3 মিটার, আমাদের ট্রান্সফরমার হাইট সর্বনিম্ন 3 মিটার ইউজ করতে পারি। যদি ট্রান্সফরমারের ক্যাপাসিটি বেশি হয়ে থাকে বা সাইজটাও বেশি হয়ে থাকে তাহলে আমরা 3.6 মিটার ইউজ করতে পারি, অবশ্যই হাইট সেটা হবে। দেন এখানেও আমাদের কিছু ডাইমেনশন ইউজ করা হয়েছে, যে ট্রান্সফরমার একটা ওয়ালের থেকে কত দূরত্বে থাকবে। 0.7 মিটার ফর ট্রান্সফরমার ইনস্টলড ইন এ রুম উইথ ওয়াল অন 2 সাইড। 2 সাইড থেকে যদি আমরা আমাদের ট্রান্সফরমার 2 সাইডে যদি ওয়াল থাকে তাহলে প্রত্যেক সাইডে আমাদের 0.75 মিটার হচ্ছে ক্লিয়ারেন্স থাকতে হবে। আমাদের 1 মিটার ক্লিয়ারেন্স থাকতে হবে যখন আমরা আমাদের ট্রান্সফরমার 3 সাইডে আমাদের ওয়াল থাকবে। অর্থাৎ এমন একটি পজিশন আমরা ট্রান্সফরমার প্লেস করছি যেখানে 3 দিকে আমাদের ওয়াল থাকবে, তো সেক্ষেত্রে 3 দিকে আমাদের 1 মিটার ক্লিয়ারেন্স রাখতে হবে। এবং যদি একটা এনক্লোজড এরিয়ার মধ্যে ট্রান্সফরমার ইউজ করা হয় অর্থাৎ চারদিকেই ওয়াল, তাহলে আমাদের চারপাশেই 1.25 মিটার ক্লিয়ারেন্স রাখতে হবে। এবং যদি 2টি ট্রান্সফরমার ইউজ করতে হয় তাহলে একটি ট্রান্সফরমার থেকে 2টি ট্রান্সফরমারের মাঝখানে যে ডিসটেন্স সেটা আমাদের 1.5 মিটার হতে হবে। এছাড়া ট্রান্সফরমারের যদি ওয়েল টাইপ ট্রান্সফরমার হয়ে থাকে, অর্থাৎ ট্রান্সফরমার তো কয়েক ধরনের হয়ে থাকে, সেক্ষেত্রে হতে পারে ওয়েল টাইপ অথবা গ্যাসও ইউজ করা হয়ে থাকে। তো ট্রান্সফরমারের মধ্যে যদি ইনসুলেশন হিসেবে ওয়েল ইউজ করা হয়ে থাকে তাহলে, এবং সেই ওয়েলের পরিমাণ যদি 2000 লিটারের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সকেট আমাদেরকে প্রোভাইড করতে হবে। সকেট বলতে একটা ড্রেনেজ সিস্টেম যেটার মধ্য দিয়ে হচ্ছে আমাদের ওয়েলটা সাবস্টেশন থেকে বাইরে চলে যাবে। অর্থাৎ ওয়াটারগুলো যেমন আমরা বাইরে ওয়াটার নিষ্কাশনের জন্য যেভাবে আমরা ড্রেন ইউজ করি, সেরকম একটি ড্রেনেজ সিস্টেম হচ্ছে সকেট, যেটার মাধ্যমে ওয়াটার না জাস্ট ওয়েলটা ড্রেনেজ হয়ে বাইরে চলে যাবে। নইলে আমাদের ট্রান্সফরমার থেকে যদি ওয়েল পড়তে থাকে সাবস্টেশনে তাহলে এরিয়াটা স্যাঁতসেঁতে হয়ে থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এমন ট্রান্সফরমার যদি ইউজ করি যেখানে ইনসুলেশন হিসেবে আমাদের ওয়েল ইউজ করা হচ্ছে এবং প্রতিটি ওয়েল
এবং সেখানে ওয়েল ইউজ করা হচ্ছে 2000 লিটারের উপরে বা 2000 লিটারের উপরে। তো এই রুলসগুলো হচ্ছে আমরা মেনটেন করব। এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছি আমাদের কোন ট্রান্সফরমারের জন্য কি পরিমাণ এরিয়া প্রয়োজন সেটা তো আমরা দেখিয়ে ফেলেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ট্রান্সফরমার কিন্তু যে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওয়েল টাইপ ট্রান্সফরমার যেটা ইনসুলেশন পারপাসে এবং কুলিং পারপাসে ওয়েল ইউজ করা হয়, আর একটা হচ্ছে ড্রাই টাইপ ট্রান্সফরমার। সেই ড্রাই টাইপ ট্রান্সফরমারে আমাদের কুলিং পারপাসে ওয়েল ছাড়া এক ধরনের গ্যাস ইউজ করা হয়, সেই গ্যাসটা হচ্ছে হেক্সাফ্লোরো গ্যাসের এক টাইপের গ্যাস আছে, সেটা ইউজ করা হয়। সেই টাইপে আমরা সেই আলোচনায় বিস্তারিত যাচ্ছি না। হেক্সাফ্লোরো গ্যাস ইউজ করেও আমরা চাইলে কুলিং পারপাসে ইউজ করতে পারি। তো যদি আমাদের এটার দাম সাধারণত বেশি হয়ে থাকে এই ড্রাই টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে। যদি আমাদের বাজেটে না হয়ে থাকে অথবা যদি আমাদের বাজেট ভালো থাকে তাহলে ওয়েল টাইপ ট্রান্সফরমারের পরিবর্তে আমরা এই যে গ্যাস টাইপ ট্রান্সফরমার বা ড্রাই টাইপ ট্রান্সফরমার এগুলো ইউজ করতে পারি। আচ্ছা, এগুলো এখানে বলা হচ্ছে যে আমাদের ভেন্টিলেশন থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ সাবস্টেশনে আমাদের ভেন্টিলেশনের জন্য অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ এবং বের হওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। তার জন্য অবশ্যই আমাদের এক্সস্ট ফ্যান ইউজ করতে হবে। এছাড়া যেই এক্সস্ট ফ্যান আমরা ইউজ করব সেটার ডায়ামিটার হতে হবে মিনিমাম 445 মিলিমিটার, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই রুলসগুলো অবশ্যই আমাদের মেনটেন করতে হবে। তো এগুলো ছিল আমাদের মোটামুটি আলোচনা ছিল এই সাবস্টেশন ডিজাইনিং এর ক্ষেত্রে। তো বিএনপিসি থেকে এই রুলসগুলো আমরা জানলাম। এই পৃষ্ঠা নাম্বার আমরা দেখে নিচ্ছি। আমাদের 4580 পেজের মধ্যে এই আলোচনাগুলো আছে। যেই আলোচনা আমাদের শুরু হয়েছিল এখান থেকে, জাস্ট এখান থেকে আমাদের আলোচনা শুরু হয়েছিল আর্টিকেল নাম্বার 13.18, যেটা আমরা বলতে পারি যে 4577 পেজ থেকে আমাদের আলোচনা শুরু হয়েছে। তো এগুলো আমরা নিজেরাই একটু চেক করে দেখব। দেন আমরা এই সাইড থেকে দেখা ট্রাই করছি একটা সাবস্টেশনে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের ক্ষেত্রে সেগুলোকে আমরা কিভাবে স্পেসিফাই করব, কি কি থাকে। এটা যদি আমরা একটা রিয়েল টাইম সাবস্টেশন থেকে দেখা ট্রাই করি তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হবে। তো এখানে লেখাগুলো আমাদের সাইজ অনেক ছোট মনে হচ্ছে, বাট এটা যদি আমরা একটু ইনক্রিজ করি, একটু জুম করলে আমাদের জন্য বেটার হবে। আমরা এই সাইড থেকে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে আমাদের 11 কেভি লাইন থেকে আমাদের জাস্ট ইলেকট্রিসিটি লাইন চলে এসেছে। আসার পর শুরুতে হচ্ছে আমাদের লাইটিং অ্যারেস্টার এখানে ইনস্টল করতে হবে। তো লাইটিং অ্যারেস্টারের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের কোনো প্রয়োজনীয়তা নেই, এটা জাস্ট ফিক্সড। যেহেতু আমাদের 11 কেভি লাইন আসছে, তো আমাদের 11 কেভির একটি লাইটিং অ্যারেস্টার এখানে ইনস্টল করতে হবে। এখানে ক্যালকুলেশনের কোনো ম্যাটার এখানে নেই, যেহেতু এটা আসলে ভোল্টেজে আমাদের সিলেক্ট হয়ে থাকে, ভোল্টেজ এটা ফিক্সড। দেন এখানে ড্রপ আউট ফিউজ এটা কীভাবে ক্যালকুলেট করতে হবে সেটা তো আমরা দেখিয়ে নিয়েছি। কারেন্ট রেটিংটা বের করব, দেন এখান থেকে ড্রপ আউট ফিউজটা ক্যালকুলেট করে নিতে হবে। আইসোলেটর আমরা এখানে ইনস্টল করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছি এইচটিপিটি অর্থাৎ হাই টেনশন সাইডে আমাদের পটেনশিয়াল ট্রান্সফরমার, এবং এই সাইডে দেখতে পাচ্ছি কারেন্ট ট্রান্সফরমার ইউজ করা হয়েছে, যেটার ভ্যালু চলে গেছে মিটারিং ইকুইপমেন্টে, যেখান থেকে আমরা দেখতে পাবো বর্তমানে কি পরিমাণ কারেন্ট এবং ভোল্টেজ অপারেট হচ্ছে আমাদের সাবস্টেশনে। দেন এই সাইডে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কেবলের স্পেসিফিকেশন। জাস্ট এখানে একটি লিডার ইউজ করে আমরা এখানে দেখতে পাচ্ছি N2X মাল্টিপ্লাই না N2X SEYFGBY, অর্থাৎ এটা হচ্ছে আমাদের XLPE কেবল। জাস্ট XLPE কেবলগুলো এইভাবে ডিটেলসে লেখা হয়, এখানে কিন্তু NYY কেবল ইউজ করা হয়নি, XLPE কেবল ইউজ করা হয়েছে, যেটার যেটার এরিয়া হচ্ছে 120 মিলিমিটার স্কোয়ার। এবং এখানে দেখতে পাচ্ছি 1 × 3C, এখানে 1 বলতে মিন করা হচ্ছে জাস্ট একটি কেবল এখান দিয়ে গিয়েছে, এবং 3C বলতে যেটা মিন করা হচ্ছে এটা হচ্ছে ট্রিপল কোর কেবল, অর্থাৎ একটি কেবলের মধ্যে দিয়ে 3টা কোর কেবল আমাদের প্রবেশ করেছে। এটা যদি আমরা ক্লিয়ার হতে চাই তাহলে আমরা স্লাইডটাতে ওপেন করছি, এবং স্লাইড ওপেন করলে এখানে আমরা দেখতে পাচ্ছি
এই যে ট্রান্সফরমারের আমাদের হাই ভোল্টেজ সাইডে যে কানেকশন দেওয়া হয়েছে, এটা কিন্তু হাই ভোল্টেজ সাইডের কানেকশন। এখানে একটি কেবল চলে আসছে আমাদের হাই ভোল্টেজ সাইডে, অনেক মোটা একটি কেবল দেখতে পাচ্ছি কালো রঙের, এবং এই একটি কালো কেবল থেকে রেড, ইয়েলো, ব্লু তিনটি কেবল বেরিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে একটি কেবল থেকে তিনটি কেবল বেরিয়ে আসছে, এটা হচ্ছে আমাদের মাল্টিকোর কেবল। এখানে একটা কেবল থেকে তিনটে কেবল বেরিয়ে এসেছে। তো এটা হচ্ছে থ্রি কোর কেবল বা ট্রিপল কোর কেবল আমরা বলতে পারি। তো কোর, সিঙ্গেল কোর এবং মাল্টি কোর কেবল কি সেটা আমাদের কেবল সংক্রান্ত একটি ক্লাসে আলোচনা হয়েছিল বিস্তারিত, আমরা আর বিস্তারিত আলোচনা করছি না। তো আমরা যে ডিজাইনটা দেখছিলাম, তো এখানে 1 × 3 বলতে মিন করা হচ্ছে জাস্ট একটি কেবলের ভিতর থেকে একটি কেবল ইউজ করা হয়েছে এবং সেই একটি কেবলের ভিতরে তিনটি কোর আছে। তো 3 এর পরে সিথ যেহেতু আছে, এই সিথ দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কোর মিন করা হচ্ছে। এবং সেটার সাইজ, কেবলের সাইজ 120 মিলিমিটার স্কোয়ার। এবং কি টাইপের কেবল ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে XLPE কেবল। দেন এখানে হচ্ছে আমাদের ইউজ করা হচ্ছে VCB। কি টাইপের সার্কিট ব্রেকার ইউজ করা হচ্ছে VCB সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং কত আম্পিয়ার রেটিংয়ের, 630 আম্পিয়ার রেটিংয়ের দেখা যাচ্ছে। তো 11 কেভি এসটি প্যানেলে এটা হচ্ছে অপারেট করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছি ফল্ট ক্লিয়ারিং টাইম, সেটা হচ্ছে 0.4 সেকেন্ড দেখা যাচ্ছে। এবং এই সাইডে আমাদের আরেকবার স্পেসিফাই করে দেওয়া হচ্ছে কি টাইপের কেবল আমরা ইউজ করছি। দেন এই সাইডে আমরা দেখতে পাচ্ছি ECC। আমরা যখন আর্থিং সিস্টেম ডিজাইন করেছিলাম তখন আমরা জেনেছিলাম ECC বলতে মিন করা হচ্ছে আর্থিং কন্টিনিউটি কন্ডাক্টর। অর্থাৎ এখান থেকে যেহেতু আমাদের একটি আর্থিং কন্ডাক্টর গিয়ে একটা আর্থ ফিটে চলে গেছে, তো সেখানে হচ্ছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর ইউজ করা হয়েছে। এখানে সিঙ্গেল কোর কেবল ইউজ করা হয়েছে, আমাদের 1C বলতে মিন করছে সিঙ্গেল কোর কেবল, এবং দুইটি কেবল ইউজ করা হয়েছে আমাদের, দুইটি কেবল দিয়ে চলে গেছে, তাই এখানে আমাদের 2 × 1C ইউজ করা হচ্ছে। অর্থাৎ সিঙ্গেল কোর কেবল, কিন্তু কেবলের সংখ্যা হচ্ছে দুইটি। এবং এটার যে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া 50 মিলিমিটার স্কোয়ার, সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং কেবল ইউজ করা হচ্ছে BYA কেবল, এবং এটা কানেক্টেড আছে আমাদের সার্কিট ব্রেকারের বডির সঙ্গে। এবং আর্থ পিট ইউজ করা হচ্ছে দুটি। অর্থাৎ আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামে কিন্তু সব কিছু স্পেসিফিক্যালি বলে দিতে হবে যে কোন জিনিসগুলো কীভাবে ইউজ করা হচ্ছে। তো এইখানে যা যা স্পেসিফিকেশন আছে সবই তো আমরা আলোচনা করেছি, কেবল সংক্রান্ত আলোচনা হয়েছে, আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর কি সেটাও আমরা আলোচনা করেছি। এবং এখানে যে তিনটি দাগ দেখতে পাচ্ছি, এটার মানে মিন করা হচ্ছে এখানে 3 ফেজ লাইন প্রবেশ করেছে। তো 3 ফেজ লাইন মিন করার জন্য এখানে তিনটি দাগ দেখা যাচ্ছে, আর এটা তো আমাদের কেবলের রেটিংই দেখতে পাচ্ছি। দেন এটা হচ্ছে ট্রান্সফরমারের রেটিং। তো ট্রান্সফরমারের ক্ষেত্রে যেই ইনফরমেশনগুলো আমাদের মাস্ট বি প্রোভাইড করতে হবে, সেটা প্রথমেই প্রোভাইড করতে হবে সেটা রেটিং, অর্থাৎ 500 কেভিএ ট্রান্সফরমার। কত কেভিএ ট্রান্সফরমার সেটা আমরা বের করছি 500 কেভিএ। দেন স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা যেহেতু ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, তাই এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে, তো এটা স্টেপ ডাউন এটা উল্লেখ করে দিতে হবে। দেন এটা যে থ্রি ফেজ ট্রান্সফরমার সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। দেন এটা যে স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজে, প্রাইমারি সাইডে কত ভোল্টেজ এবং সেকেন্ডারি সাইডে কত ভোল্টেজ সেটা এখানে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ 11 কেভি থেকে 0.415 কেভিএ দুঃখিত কেভি, অর্থাৎ 11 কিলো ভোল্ট থেকে 415 ভোল্টে হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি DYN 11 এবং 100 দুঃখিত 50 দেখতে পাচ্ছি, এটা 50 হার্টজ এটা ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে। এবং জেড হচ্ছে আমাদের ইম্পিডেন্স, পার ইউনিট ইম্পিডেন্স, সেটা 4.5। আমরা একটু আগে যে এক্সেল শিটে ক্যালকুলেট করেছিলাম সেখানে আমাদের 6% ছিল, তো এখানে দেখতে পাচ্ছি 4.5 আছে। দেন এই সাইডে হচ্ছে আমাদের LT কেবল। LT কেবলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু NYY কেবল ইউজ করা হয়েছে। এখানে যেহেতু যখন XLP কেবল ইউজ করা হয়েছিল, এখানে দেখতে পাচ্ছি এটা NYY কেবল ইউজ করা হয়েছে। এবং এখানে 6 × 1C 3 RM কেবল, অর্থাৎ এখানে ইউজ করা হচ্ছে RM কেবল। এবং এখানে যে 300 দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া। আমাদের LT সাইড HT সাইডে যেহেতু আমাদের লো কারেন্ট ফ্লো হয়, এখানে ভোল্টেজ বেশি কারেন্ট কম, সেক্ষেত্রে
কেবলের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা কম ছিল 120 মিলিমিটার স্কোয়ার, বাট এখানে কিন্তু এটা 300 মিলিমিটার স্কোয়ার হয়ে গেছে। এখানে 300 মিলিমিটার স্কোয়ার আরএম কেবল ইউজ করা হয়েছে, এনওয়াইওয়াই কেবল। এবং টিপি দিয়ে যেটা মিন করা হচ্ছে, এখানে হচ্ছে 3টি ফেজ গিয়েছে আমাদের, 3 ফেজ, এখানে যেহেতু 3 ফেজ তাই টিপি দিয়ে আমাদের ট্রিপল ফেজ মিন করা হচ্ছে, এবং প্রতিটি ফেজে আমাদের 2টি কন্ডাক্টর ইউজ করা হচ্ছে। আমরা যদি একটু ক্লিয়ার হওয়ার জন্য স্লাইড থেকে ছবিটা দেখে আসি। সাপোজ এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রান্সফরমারে এইচটি সাইডে হচ্ছে 3টি কেবল চলে আসছে, এবং এলটি সাইডে আমাদের দেখতে পাচ্ছি এখানে 4টি বুশিং আছে, 1 2 3 4। আমরা যদি একটু খেয়াল করে গুণে থেকে 4টি বুশিং আছে, এখানে 3টা হচ্ছে ফেজ এবং একটা হচ্ছে নিউট্রাল। তো প্রতিটি ফেজ আমরা দেখতে পাচ্ছি 3টি কেবল কিন্তু কানেক্টেড হয়েছে, অর্থাৎ আমাদের লো ভোল্টেজ সাইডে এলটি সাইডে কিন্তু একাধিক কেবল কানেক্টেড থাকতে পারে। আমরা চাইলে এক একটা ফেজে একাধিক কেবল নিয়ে জাস্ট লাইনটা টেনে নিয়ে আসতে পারি। তো এরকম যদি একাধিক কেবল থাকে তাহলে আমরা এখানে যেই স্পেসিফিকেশনটা দেখতে পাচ্ছি, এখানে সিঙ্গেল কোর কেবল ইউজ করা হয়েছে। তো এখানেও তো সিঙ্গেল কোর কেবল ছিল, আমরা যদি এটা দেখা ট্রাই করি, এখানেও সিঙ্গেল কোর কেবল ইউজ করা হচ্ছে। এবং এই এখানে যেহেতু সিঙ্গেল কোর কেবলে প্রতিটি ফেজে যদি আমাদের, এবং 3 ফেজ সিস্টেমে আমাদের 3টি কেবল থাকার কথা, বাট এখানে যেহেতু 6 × 1C লেখা আছে, তার দ্বারা আমরা বুঝতে পারছি যে প্রতিটি ফেজে আমাদের 2টি করে কেবল কানেক্টেড করা হয়েছে। 3টা ফেজে আমাদের 6টি কন্ডাক্টর যদি থাকে তাহলে আমরা বুঝতে পারছি যে প্রতিটা ফেজে 2টি করে কেবল থাকবে, এবং কেবলগুলো হচ্ছে সিঙ্গেল কোর কেবল। এবং আরেকটি স্পেসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি 2 × 1C, অর্থাৎ সিঙ্গেল কোর কেবল কিন্তু কেবল সংখ্যা 2টি, 300 মিলিমিটার স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্টে কানেক্টেড থাকবে। এখানেও এনওয়াইওয়াই কেবল, অর্থাৎ 3টি ফেজের জন্য আমাদের 6টি কেবল, এবং নিউট্রালের জন্য আমাদের 2টি কেবল ইউজ করা হচ্ছে, অর্থাৎ টোটাল আমাদের কেবল হচ্ছে 8টি। দেন এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে, ইয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, যেহেতু এখানে কারেন্টের ভ্যালুটা বেশি, কারেন্ট রেটিং বেশি 700 অ্যাম্পিয়ার। এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্কিট ব্রেকারের রেটিং হচ্ছে 1000 অ্যাম্পিয়ার। ইয়ার প্লাস সার্কিট ব্রেকার আমরা 1000 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ইউজ করেছি, টিপি অর্থাৎ 3টি ফেজ ট্রিপল পোল সার্কিট ব্রেকার। বাট এখানে লেখা আছে সেট 700 অ্যাম্পিয়ার, অর্থাৎ যদিও এই সার্কিট ব্রেকারের রেটিংটা হচ্ছে আমাদের 1000, বাট এই সার্কিট ব্রেকার দিয়ে যে পরিমাণ কারেন্ট পাস হবে সেটার ভ্যালু হচ্ছে 700 অ্যাম্পিয়ারের মতো। তো যেহেতু এই সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে 700 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হবে, এবং এর থেকে বেশি কারেন্ট পাস হলে আমাদের ইনস্ট্রুমেন্টের প্রবলেম হতে পারে, তাই এটাকে সেট করে রাখা হয়েছে 700 অ্যাম্পিয়ারে। তো এভাবে আসলে অ্যাডজাস্ট করে রাখা হচ্ছে, এটা অ্যাডজাস্ট করে রাখা হচ্ছে কত ভ্যালুতে অ্যাডজাস্ট করে রাখবো সেটা এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আমাদের উল্লেখ করা হয়েছে। দেন এখানে কেবল সংক্রান্ত আলোচনা, কেবলটা স্পেসিফাই করে দেওয়া হয়েছে। এখানে এনওয়াইওয়াই কেবল, আমাদের নিউট্রাল এবং 3 ফেজের কেবলের যেই ডাইমেনশন কত মিলিমিটার স্কোয়ার সেগুলো এখানে উল্লেখ করা হচ্ছে, এটা তো আমরা বুঝতেই পারছি। দেন এখানে বাসবারের স্পেসিফিকেশনটা দেওয়া হচ্ছে, কি পরিমাণ বাসবার। দেন এখানে হচ্ছে গ্রাউন্ড বা আর্থিং কানেকশন দেওয়া হচ্ছে এখানে, বাট আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে হচ্ছে কানেকশনটা সেটাও কিন্তু এখানে স্পেসিফাই করে দেওয়া হচ্ছে। একটা 2টি আমাদের আর্থিং সিস্টেম গিয়েছে, আমাদের আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর একটা গিয়েছে হচ্ছে আমাদের বডি থেকে, জাস্ট বডি থেকে গিয়েছে, বডির জন্য আমাদের 2টা ফিট ইউজ করা হয়েছে এখানে। আবার এই সাইডে দেখতে পাচ্ছি 2টা ফিট, যেহেতু আমাদের সিঙ্গেল কোরের 2টি কেবল ইউজ করা হয়েছে, 2টি কেবল থেকে আমাদের 2টি ফিটে চলে গিয়েছে, এবং আমাদের ট্রান্সফরমার যে নিউট্রাল পয়েন্ট, সেই নিউট্রাল পয়েন্ট একটা কানেক্ট করা হয়েছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টরের মাধ্যমে, জাস্ট একটা পিটে, এটা একটা পিটে গিয়েছে, এবং সেখানে সিঙ্গেল কোরের একটি কেবল ইউজ করা হয়েছে। তো এভাবে আমরা যদি নিচের দিকে যাই, এটা হচ্ছে এলটি প্যানেলে এক একটা ফিডারে আমাদের কি সার্কিট ব্রেকার ইউজ করেছে। প্রতিটা ফিডারে আমাদের এমসিসিবি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে, যেটার কারেন্ট রেটিং হচ্ছে 150 অ্যাম্পিয়ার, ট্রিপল সার্কিট ব্রেকার, ট্রিপল পোল, বাট এটা সেটিং করা হয়েছে 200 অ্যাম্পিয়ারে, যেহেতু এটার মধ্য দিয়ে 200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। এর বেশি কারেন্ট ফ্লো হলে ইনস্ট্রুমেন্টের প্রবলেম হতে পারে। তো এটা গিয়েছে আমাদের ফায়ার হাইড্রেট পাম্পের মধ্যে। এবং এখানে আমরা পাওয়ার ফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট প্ল্যানটা কোথায় যদি একটু দেখার ট্রাই করি, এখানে দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার ফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট আছে,
যেখানে আমাদের 300 kVAR পাওয়ার ফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট ইউজ করা হয়েছে। এটা আমরা এগুলো ক্যালকুলেট কিভাবে করতে হয় সেটা আমরা তো দেখেই নিলাম। এখানে আমাদের 3টি ফেজের জন্য NYY কেবল ইউজ করা হচ্ছে 300 RM এর, এবং আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর আর্থিং সিস্টেমের জন্য একটা কেবল ইউজ করা হচ্ছে এবং সেটার ভ্যালু হচ্ছে 150 RM। আমরা যেহেতু আর্থিং সিস্টেম ডিজাইনের সময় বিস্তারিত দেখেছিলাম যে আর্থিং সিস্টেমের বা আর্থিং কেবলের সাইজটা আমাদের ফেস কেবলের সাইজের অর্ধেক হবে। এখানে যেহেতু 300 RM ইউজ করা হয়েছে, এটার অবশ্যই 300 RM এর অর্ধেক 150 RM কেবল এখানে ইউজ হবে। তো এগুলো সব আমরা দেখতে পাচ্ছি। এক একটি কনজিউমারে হচ্ছে এক একটি লাইন চলে গেছে। এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, দুঃখিত, এটা হচ্ছে আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, একটা ডিস্ট্রিবিউশন বোর্ডে গিয়েছে, আর একটা দেখতে পাচ্ছি সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে গিয়েছে। এক একটা ফিডার এক একটি লাইন আমাদের চলে গিয়েছে। তো এটা ছিল আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। কি কি স্পেসিফিকেশন থাকে সেগুলো আমরা একটু দেখে নিলাম। আশা করছি আমরা এগুলো বুঝতে পারছি যে কোন স্পেসিফিকেশনের কাজটি আসলে কি। দেন জেনারেটরটা আমরা এই সাইড থেকে কানেক্ট করব। তো আগামী ক্লাসে আমরা দেখব এরকম একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়। আমরা তো সব স্পেসিফিকেশন সব ক্যালকুলেশন যেহেতু আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি, দেন আগামী ক্লাসে আমরা জাস্ট এগুলো ড্র কীভাবে করতে হয় সেটা দেখব। কন্টিনিউয়াসলি জাস্ট ড্র করে যাব আমরা। তবে আরেকটি বিষয় হচ্ছে আপনাদের শেয়ার করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের কারেন্ট যখন ক্যালকুলেট করব তখন কিন্তু এই ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের এই বিষয়টা আমাদের মাথায় থাকতে হবে। আমরা যখন লোড ক্যালকুলেশন করেছিলাম তখন কিন্তু এই ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। তো এই সেম প্রসেসে আমরা ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটা করে নিব যখন কেবল আমরা সিলেকশন করব। তো এটা আসলে আমাদের দেখানো বাকি ছিল। এবং আরেকটি পার্ট হচ্ছে আমাদের বাসবার সিলেকশন। তো বাসবার যেহেতু আমাদের সাবস্টেশন ইউজ করতে হবে, তো বাসবার সিলেকশনের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করতে হবে আমাদের বাসবারের ভ্যালুটা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এটা আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো এই শিটটা আমরা আবারও শেয়ার করছি, যেখানে ভোল্ট আমাদের পাওয়ার রেটিং যদি থাকে বা কারেন্ট যদি থাকে, আমাদের সাবস্টেশনের যে এক্সেল শিট আছে ওখানে যে কারেন্ট আমরা পেয়েছি সেই কারেন্টটা এনে এখানে বসিয়ে দিব। দেন কারেন্ট ডেনসিটি এটা আসলে অ্যাকচুয়ালি কত, যখন আমরা কোনো বাসবার পারচেস করার সময় আমরা জেনে নিব যে আসলে কারেন্ট সেই বাসবারের কারেন্ট ডেনসিটিটা কত। সেই কারেন্ট ডেনসিটিটা যখন আমরা এখানে বসাচ্ছি, দেন এখানে বাসবারের আসলে দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে বাসবারের প্রশস্ততা এবং এটার থিকনেস। তো বাসবারের এরিয়াটা এটা ক্যালকুলেট করা হয় তার প্রশস্ততা এবং থিকনেস দিয়ে। তো এই প্রশস্ততা বা ওয়াইড এবং থিকনেস এই দুটি দিয়ে হচ্ছে আমরা এরিয়া ক্যালকুলেট করে সেই এরিয়ার সঙ্গে যদি আমরা কারেন্ট ডেনসিটি মাল্টিপ্লাই করি তাহলেই বেরিয়ে আসে যে কত পরিমাণ কারেন্ট হচ্ছে আমাদের এখানে ড্র হবে। তো এখানে আমরা যেই কারেন্টটা দেখতে পাচ্ছি সেই কারেন্টটাকে ডিভাইড করা হয়েছে আমাদের এই কারেন্ট ডেনসিটি দিয়ে। এই কারেন্ট ভ্যালুটাকে কারেন্ট ডেনসিটি দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে বাসবার এরিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কারেন্ট ভ্যালুটাকে কারেন্ট ডেনসিটি দিয়ে ডিভাইড করে আমরা জাস্ট ক্যালকুলেট করছি আমাদের বাসবারের এরিয়াটা কত হবে। তো এরিয়াটা যখন আমরা জানতে পারবো তখন আমরা একটা ফিক্সড ওয়েটের জন্য সেটার থিকনেস কত হবে বা একটা ফিক্সড প্রস্থের জন্য সেটার পুরুত্ব কত হবে সেটা আমরা বের করতে পারবো, অথবা একটা বাসবারের স্পেসিফিক পুরুত্বের জন্য ফিক্সড একটা থিকনেসের জন্য সেটার প্রশস্ততা কত হবে সেটা আমরা বের করতে পারবো। এইভাবে আমরা জাস্ট বাসবারও ক্যালকুলেট করতে পারি। আশা করছি আর কোনো কনফিউশন আপনাদের থাকবে না। এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করছি টপিকগুলো আপনারা সব বুঝতে পেরেছেন। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।